শুভ সকাল বন্ধুরা। গ্রামে গ্রামে একটা উৎসবভাবে জেঁকে বসেছে যেন। মাঠে মাঠে হলুদের সমারোহ, যেন হলুদ রং, আগুন, আর সেই আগুনকে ঘিরে কৃষকের মুখে হাসি। এমনই আনন্দময় সুখকর অনুভূতির সাথেই অগ্রহায়ণ আসে আমাদের বাংলার বুকে। ইটকাঠের এই শহরের জীবনে আমরা হয়তো সেই অনুভূতিগুলো কাছ থেকে অনুভব করতে পারি না, কিন্তু যারা জীবনের কিছুটা সময় গ্রামে কাটিয়েছেন তাদের মনের মাঝে সেই পুরনো সময় জুড়ে থাকে কাস্তে দিয়ে কৃষকের ধান কাটার সেই দৃশ্য, বাড়ির উঠোনে ধান মাড়ানোর জন্য লোকজনের জড়ো হওয়ার দৃশ্য। আধুনিকতার ছোঁয়ায় অতীতের সেই দৃশ্যের পরিবর্তন হয়েছে অনেক, কিন্তু বাংলার প্রকৃতি এখনও সেই আগের মতো করেই অগ্রহায়ণের রঙে রাঙিয়ে দেয় গ্রামীণ জীবনগুলোকে, নিয়ে আসে বাঙালির জীবনে নবান্নের উৎসব। উৎসবমুখর অগ্রহায়ণের এই হিম সকালে আমরাও এসেছি একরাশ ভালো লাগা বিলিয়ে দিতে মহানগরের আয়োজনে। সবাইকে তাই শুভ সকাল জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গী হবার। শ্রোতাবন্ধুরা, বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে শুরু করে উন্নত উত্তর গোলার্ধ থেকে শুরু করে দক্ষিণ গোলার্ধ সকলেরই দুশ্চিন্তার কারণ জলবায়ু পরিবর্তন। এ পরিবর্তন এখন আর কারো একার বিষয় নয়। যে দেশগুলো এতদিন নিজেদের নির্ভার মনে করেছে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির আঁচ, তারাও টের পেতে শুরু করেছে। বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিতে বাংলাদেশের মতো নিচু দেশগুলো দায়ী না হয়েও আগে থেকে জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী। এমনকি এই পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় তা নিচু দ্বীপ রাষ্ট্রগুলোর জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। এবছরই আমাদের দেশে আমরা ভয়াবহ বন্যা দেখেছি, ঘূর্ণিঝড় দেখেছি, হচ্ছে অতিবৃষ্টি। এ যেমন প্রকৃতির জন্য হুমকি স্বরূপ, তেমনি এমন পরিবর্তন মানুষের বা আমাদের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য বিপজ্জনক। আর তাই বিশ্বকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রাখতে এখনই এসব পরিবর্তন মোকাবেলা করে জলবায়ু পরিবর্তন রোধে সবাইকে আরও সচেতন হতে হবে। কলকারখানায় কালো ধোঁয়া নির্গমন কমিয়ে আনতে হবে, সিএফসি নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার কমাতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। সেই সাথে বাড়াতে হবে সৌরশক্তি ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির সন্ধান করতে হবে, প্রকৃতির উপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে। সর্বোপরি বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগে জলবায়ুর প্রভাব মোকাবেলায় আমাদের অনেক সুযোগ রয়েছে, যা সম্মিলিতভাবে কাজে লাগাতে হবে। আসুন জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সকলে সচেতন ও সচেষ্ট হই। শ্রোতাবন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগরের সূচির পরিচিতি। আজকের আয়োজনে এক এক করে আপনারা শুনতে পাবেন মহানগরীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর নিয়ে আজকের ঢাকা পর্ব। এরপর থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে ভিত্তি করে আয়োজন জেগে ওঠা বাংলাদেশ পর্ব। ঢাকার ইতিহাস পর্বে ঢাকা মহানগরীর ইতিহাস বিষয়ক গ্রন্থ থেকে পাঠ। আরও থাকছে নারীর ক্ষমতায়নে প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী পর্বে। ক্রীড়া পর্যালোচনা পর্বে শুনতে পাবেন বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলার বিষয়ে আলোচনা জানতে পারবেন। বিভিন্ন পরিবহনের সময় শুভযাত্রা পর্বে আর শোনাবো গান। তো বন্ধুরা, জানিয়ে দিলাম আয়োজন সূচি। আশা রাখি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় শ্রোতা, রাজধানীর ঢাকায় প্রতিদিনই চলছে নানা আয়োজন। মহানগরী ঢাকায় আয়োজিত এমনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো আজকের ঢাকা পর্ব। তো চলুন জেনে নেই আজ ঢাকায় কোথায় কি আয়োজন থাকছে তার বিস্তারিত। পর্বটির গ্রন্থনা করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম এবং উপস্থাপনায় হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঢাকা আয়োজনে। জানিয়ে দেব আজ ঢাকায় কোথায় কি আয়োজন থাকছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন দেয়ালে আঁকা লেখা ও ছবি নিয়ে এক প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর পান্থপথের দৃক
পাঠভবনে। পেইন্ট দ্য স্কাই মেক ইট ইয়োর্স শিরোনামের এ প্রদর্শনীতে উঠে এসেছে আগস্ট বিপ্লবের সময় তরুণ প্রজন্মের উচ্চারণ করা ক্ষোভ, ক্রোধ, পরিকল্পনা ও প্রত্যাশার কথা। 30 নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। লালমাটিয়ার ভূমি গ্যালারিতে চলছে শিল্পী সমর মজুমদারের 5ম একক চিত্র প্রদর্শনী। অনুস্মৃতি শিরোনামের এই প্রদর্শনীতে শিল্পীর আঁকা 100টি চিত্রকর্ম স্থান পেয়েছে। আজও বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া লালমাটিয়ার গ্যালারি ইলুশনস চলছে 10 জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী শ্রাবণের রঙে। আজ খোলা থাকছে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফ্রসেজে চলছে মোহাম্মদ জাকির হোসেনের তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে প্রদর্শনী হারমোনি অফ হিলিং। আজও খোলা থাকছে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। ধানমন্ডির 27 নম্বরের বেঙ্গল গ্যালারিতে বৃষ্টিতে রোদের কণা নামে শিল্পী কাজী আব্দুল বাসেতের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। রোববার ছাড়া অন্য দিনগুলোতে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পটভূমিতে সৃষ্ট শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে চিত্র প্রদর্শনী শরীর ও মানচিত্র। 10 জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চলা এ প্রদর্শনীটি বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। বন্ধুরা, শিশুদের নিয়ে চাইলে ঘুরে আসতে পারেন সামরিক জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও বলধা গার্ডেন থেকে। এই বিনোদন কেন্দ্রগুলো আজ দর্শনার্থীদের জন্য খোলা থাকছে। আজ যারা কেনাকাটা করতে যাবেন বলে ভাবছেন তাদের জন্য বলে রাখছি, আজকে যমুনা ফিউচার পার্ক, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও উত্তরার মাস্কট প্লাজা বন্ধ থাকবে। আর বন্ধ থাকবে বারিধারা, শাহজাদপুর, নিকুঞ্জ 1-2, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এসব এলাকার দোকানপাট। বন্ধুরা, আজকের ঢাকা এ পর্যন্তই। প্রিয় শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে নতুন করে দেশ গঠনে অনুপ্রাণিত করেছে, কিন্তু কেড়ে নিয়েছে অনেকের জীবন, অনেকের স্বপ্ন। সে সময়ে শহীদদের পরিবার আজও সেই দুঃসহ স্মৃতিতে আবদ্ধ। আহতরা আজও যন্ত্রণায় কাতর। তাদের কথা এবং সে সময়ের নানা বিষয় নিয়ে এবারের পর্ব জেগে ওঠা বাংলাদেশ। গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পুনর্বাসন যে কেন্দ্রটা আমরা বলি, পঙ্গু হাসপাতাল বলি, এই হাসপাতালে আমরা জানি বহু সংখ্যক ছাত্র জনতা তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। তাদেরই একজনের সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। আমি গত 19 জুলাই পুলিশের গুলিতে আহত হই, মিরপুর 10 বিআরটি রোড। আমি জুম্মার নামাজ পড়ে এক দোকানের সামনে বসেছিলাম, তো আমাদেরই এক ছোটো ভাই এসে বলতেছিল যে ভাইয়া, মিরপুর 1 নাম্বার ওখানে নাকি ছাত্ররা দখল করছে। তো তখন আমরা যাই। তখন যাওয়ার পর এক পর্যায়ে আমার লগে ছিল 10-15 জন। আমি তাদেরকে নিয়ে বিআরটি ভাঙচুর শুরু করি। প্রথম দেখি যে একটা লোক বিআরটির গেট ধাক্কাইতেছে, কিন্তু উনি একা পারতেছে না। তো আমরা যা তাদের সহযোগিতা করি। প্রায় 4টা, 4:30টার দিকে 1 নাম্বার কাফরুল থানার হয়তো পুলিশ ফায়ার করতে করতে আইতেছে, আর এর ভিতরেই আমার মনে করেন পায়ে গুলি লাগছে, আর তখন পড়ে যাই। কিন্তু তখন আমি বুঝতে পারি না যে আসলে আমার গুলি লাগছে। 10 নাম্বার পপুলার একটা হাসপাতাল আছে, ওইখানে মনে করেন আমার কোনো মতো ব্যান্ডেজটা দিল। তখন এরা আবার বললো যে আর ইমার্জেন্সি পঙ্গুতে নিয়ে যান। সবচেয়ে গুরুতর আহত যে আমি 2 পাই খেয়েছি, মানে আমি পুরো হুয়া ছিলাম আর তারা বসাই ছিল। তো ওই দিনকে মনে করেন ইমার্জেন্সি ডাক্তার বলে যে ওর ইমার্জেন্সি 1 ব্যাগ ব্লাড লাগবো। তো ব্লাড লইলো, 1 ব্যাগ ব্লাড কিনছে আপনার 10,000 টাকা। একজন রুগী ছাড়া মানে সুস্থ মানুষ কখনো বুঝবো না যে এটার ভয়াবহ কী পরিস্থিতিতে আছে মানুষ।
আপনার পরিবারের সাথে কি মনে হচ্ছে যে আমি আমার পরিবারকে একটু ফোন করি, একটু জানাই, কখন কিভাবে তারা জানলো? সত্যি কথা বলতে আমি আমার ফ্যামিলিকে জানাতে চাই নাই। একটা মেয়ের সাথে মানে যোগাযোগ ছিল, ওরে আমি জানাইছি যে আমার এই অবস্থা হয়েছে, তুমি কি ঢাকা আসবে না, কেউ আবার থাকে গাজীপুর, তো ওরা জানাইছি। তো তার মধ্যেই মনে করেন আমার ফ্যামিলি জানালাইছি যে এলাকায় মোবারক গুলি খাইছে। এই যে ধরেন মোটামুটি এখন আপনারা কথা বলতে পারছেন, দাঁড়াতে পারছেন, যেভাবেই হোক আমি দেখছি স্ক্র্যাচ নিয়ে অনেকেই দাঁড়াচ্ছেন, একটু হাঁটাহাঁটি করছেন। তো ডাক্তার কি বলেছে? আমার এই পাও লাগবে প্রায় মনে করেন 2 বছর। এই পায়ের নার্ভ ইঞ্জুরি হয়েছে, যার কারণে মনে করেন রক ছিঁড়ে গেছে। আর এই পায়ের এমনভাবে হাড় ভাঙছে যা দেখলে মনে করেন মিনিমাম 1 বছর তো লাগবে এটা জোড়া লাগতে। আর আমরা চাই যে একটা আমাদের আহতরা যারা পা হারাইছে, যারা এমন যে গুরুতর আহত হয়েছে, যারা যেমন অনেকের স্বপ্ন ছিল মনে করেন কোনো প্রশাসন হবে, আর্মি হবে, তো ওরা তার জীবনে আর্মি প্রশাসন হতে পারবে না। তাদেরকে এমন একটা জিনিস করা দেওয়া হোক তারা যেন সারা জীবন বসে একটা খেতে পারে, যেন কষ্ট না হয়। শ্রোতা বন্ধুরা, আসলে শুনছিলাম একজন ঠিক তরুণ এখনও নয়, আমাদের যাদেরকে আমরা বলি প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, শিশুর বয়সী, এই সমস্ত তরুণ শিক্ষার্থীদের অবদানের জন্যই নতুন বাংলাদেশ তারা গড়ে দিয়েছে আমাদেরকে। সেই ক্ষেত্রে আমাদেরও তাদের প্রতি এখন সুনজর দেওয়া দরকার, যাতে করে এই সমস্ত পরিবারগুলো কোন রকমভাবে যেন সামনে এগিয়ে যেতে পারে, চলতে পারে। শ্রোতা বন্ধুরা, এই সাথেই শেষ করছি আমাদের জেগে ওঠা বাংলাদেশ পর্ব। বন্ধুরা শুনছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের নানা বিষয় নিয়ে জেগে ওঠা বাংলাদেশ পর্ব। যুগে যুগে নানা দেশে সংঘটিত হয়েছে এমন নানা আন্দোলন। প্রতিটি আন্দোলন জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়, আর এমন ইতিহাস জন্ম দিয়েছে কত নতুন দেশ, নতুন জাতি। এই রাজধানীকে ঘিরেও আছে নানা ইতিহাস যা আজকের এই শহরকে তৈরি করেছে। ঢাকার ইতিহাস পর্বে সেই সম্পর্কে জানব। এ পর্বে জেমস টেলরের কোম্পানি আমলের ঢাকা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করছেন সুপ্রভা সেবতী। ঢাকা শব্দের উৎপত্তি। কেউ কেউ অনুমান করেন যে ঢাকা শব্দটির উৎপত্তি ঢাক নামক একটি বৃক্ষ থেকে, যা এখানে প্রচুর জন্মে। সরকারি সংস্থাপন বিভাগসমূহ। সরকারি সংস্থাপন বিভাগ ছিল নোয়ারা বা নৌবহর, তোপখানা বা গোলন্দাজ বাহিনী এবং টাকশাল। পূর্বোক্ত অর্থাৎ নোয়ারা বিভাগে 700-এর ঊর্ধ্বে রণতরী এবং শাসনকর্তাদের ব্যবহারের জন্য বেশ কিছু সংখ্যক বিরাট প্রমোত্তরীও ছিল। 2টি জাহাজ চমৎকার জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে প্রতি বছর আগ্রায় সম্রাটের নিকট প্রেরিত হতো। কিন্তু পরবর্তীকালে যখন মুঘল সরকারের আধিপত্য হ্রাস পায় এবং বাংলার নবাবগণ কার্যত স্বাধীন হয়ে যান, তখন থেকে এই সমস্ত জাহাজ প্রকাশ্যে সাড়ম্বরে সম্রাটের উদ্দেশ্যে প্রেরিত হলেও সেগুলো কখনো মুর্শিদাবাদ ছাড়িয়ে উপরে পৌঁছায়নি। মুঘল সরকারের আমলে পুলিশ ব্যবস্থা। মুঘল সরকারের আমলে শহরটি একজন ফৌজদার ও 6 জন আমিনের কর্তৃত্বাধীনে ছিল। শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এসব কর্মচারী সহ 80 জন পিয়ন ও পাইক, 50 জন অশ্বারোহী ও বরকন্দাজ নিয়োজিত ছিল। 52টি ছাবুত্রা বা ছাপরা, এর কয়েকটি বর্তমানে থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাদের বসবাসের জন্য নির্দিষ্ট করা ছিল এবং প্রধানত ভূমি মঞ্জুরির মাধ্যমে এদেরকে বেতন দেয়া হতো। আদালত ও ফৌজদারি কোর্ট ছাড়াও ইত্তিসাব নামে অভিহিত একজন রাজকর্মচারী ছিলেন। শহরে তাঁর যথেষ্ট প্রতিপত্তি ছিল। ব্রিটেনের কোনো কোনো অংশে প্রচলিত ডিন অফ গ্লিড বা সমাজ অধ্যক্ষের ন্যায় তিনি ওজন ও পরিমাপ ইত্যাদি তদারক করতেন। বিভিন্ন বাজার এলাকায় সংঘটিত বিবাদের মীমাংসা করতেন এবং জরিমানা ইত্যাদি ধার্য করতেন। এতদ্ব্যতীত তিনি অপরাধীদেরকে শারীরিক শাস্তি প্রদানেরও ব্যবস্থা করতেন। নবাব এবং দেওয়ান ছাড়াও অন্যান্য রাজকর্মচারী ছিলেন কাজী, কাননগৌ ও ওয়াকনগর। শেষোক্ত অর্থাৎ ওয়াকনগরের দায়িত্ব ছিল নায়েবাতের। সরকারি বিভাগসমূহে যা কিছু ঘটেছে সে সম্বন্ধে প্রত্যহ সম্রাটের নিকট খবরাখবর প্রদান করা এবং রাজধানীতে সরকারি সংবাদপত্র প্রেরণ ও চিঠিপত্র আদান প্রদান ইত্যাদি বিষয়ে তত্ত্বাবধান করা। মহানগরের প্রিয় শ্রোতা, এই যে আমরা জীবনের পথ পাড়ি দিচ্ছি, এখানে প্রতিনিয়ত আমাদের মনের ভেতর লালিত স্বপ্ন আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছে সামনের দিকে এগিয়ে যেতে। আরও সহজভাবে বললে বলা যায় যে মূলত আমাদের স্বপ্নগুলোই আমাদের বেঁচে থাকার অবলম্বন।
তবে সেই স্বপ্নের পথে এগিয়ে যেতে সকলকেই নানান প্রতিবন্ধকতা পার হতে হয়। আর এর মধ্য দিয়েই যারা তাদের পূর্বের অবস্থান থেকে বেরিয়ে এসে নিজেদের যোগ্যতা ও অর্জনকে তুলে ধরতে পারছেন, তারাই সামনে জীবনের যুদ্ধে জয়ী হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকছেন। হ্যাঁ বন্ধুরা, আয়োজনের এ পর্যায়ে শোনাব তেমনই এক অদম্য নারীর কথা। নারীর ক্ষমতায়ন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী পর্বে। আজকের পর্বে সাক্ষাৎকার গ্রহণ করেছেন নাসরিন রহমান। শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। উদ্যোক্তা নারীদের এ পর্বে আজ আমাদের অতিথি বোন শাহনাজ পারভিন। কথা বলবো তার সাথে, জানবো তার কর্মপরিধি সম্পর্কে। আমি শাহনাজ পারভিন। আমার মূলত কাজ হচ্ছে হ্যান্ড পেইন্টিং। বিভিন্ন ড্রেসে হ্যান্ড পেইন্ট করি, শাড়িতে, পাঞ্জাবিতে। ছোটবেলা থেকেই আমার আর কি ড্রয়িংয়ের প্রতি খুব শখ ছিল। এই যে হ্যান্ড পেইন্ট, এটা তো আমাদের যে চারু ও কারুকলা, ওইটারই একটি ধারা, রং তুলিতে ছবি আঁকা। যে বিষয়টা নিয়ে এখন কাজ করছেন, আপনার ওই দক্ষতাটা তখনও ছিল আঁকা আঁকিতে, তাই না? ওভাবে আমি তো প্রয়োগ করিনি। হ্যাঁ, প্রয়োগের সুযোগটা ছিল না। প্রয়োগটা আমার সুযোগ ছিল না যে আমি ওটা করব। সুযোগটা কি করে তৈরি হলো সেটা সুযোগটা জানতে তৈরি চাইবো। হলো যে করোনার সময় যখন আমার হাজবেন্ড বিদেশ থেকে চলে আসলো, তখন আর কি আমার হাজবেন্ড আর কি একটা ক্রাইসিসের ভিতর পড়ে গেল। মানে সে যেখানেই যাচ্ছে সেখানে তার চাকরি হচ্ছে, কিন্তু কয়েকদিন পর প্রজেক্ট বন্ধ হয়ে যায়। তো তারপরে সে আর কি মানসিকভাবে একটু ডিপ্রেশনে পড়ে যায়। তখন আমি চিন্তা করি যে আমার কিছু করা দরকার বাসায় থেকে। তাহলে আমি মনে মনে চিন্তা করলাম যে আমি তো ছোটোবেলা থেকে ড্রয়িংয়ে ভালো, তাহলে আমি দেখি একটু নিজের থেকে চেষ্টা করে হ্যান্ড পেইন্ট করতে পারি কি না। তারপরে আবার আমি ড্রেসও তৈরি করতে পারি, বাচ্চাদের নানান রকমের ড্রেস, এগুলোও পারি। তারপরে আমি আর কি চেষ্টা করলাম, বিভিন্ন উদ্যোক্তাদের সাথে সংযুক্ত হলাম। আমার বান্ধবী সুমি, সে আমাকে এই ব্যাপারে সাহায্য করেছে। সে বলেছে যে তুমি কয়েকটা সংগঠনের সাথে জড়িত হও, কয়েকটা উদ্যোক্তা সংগঠনের সাথে জড়িয়ে তোমার তো কাজ ভালো, তা তুমি বেবি ড্রেস দিয়েই শুরু করো। তখন আমি আর কি, এখন আপা বেবি ড্রেস তৈরি করতে গেলে তো কাটিং এর একটা প্রশ্ন আসে। কাটিং আমি পারতাম, আমি আমার বড় বোন যুব উন্নয়নের থেকে শিখছিল। তো যখন আমি আনমেরিড ছিলাম তখন আর ওর কাছ থেকেই শিখেছিলাম। বাসায় অবশ্য আমার ড্রেস আমিই তৈরি করতাম, বাচ্চাদের ড্রেসও তৈরি করতে পারতাম, কিন্তু প্রফেশনালি ওইভাবে আসা হয়নি। এটা এই সময়টাতেই আপনি ওই সময়টাতে আমি ওইভাবে প্রফেশনালি আসার চেষ্টা করলাম। সেটা হচ্ছে অন্য উদ্যোক্তা বোনদের সাথে পরিচিত হওয়ার ফলে আপনার এই কাজটার আপনি সুযোগটা তৈরি হলো, আপনি কাজ শুরু করলাম। তখন আমার হাজব্যান্ডও আমাকে বেশ সাহায্য করেছে। সে আর কি বিভিন্ন জায়গা থেকে আমাকে এক এক পাঞ্জাবি কালেকশন করে দিয়েছে, তারপর কাপড় এনে দিয়েছে। আমি ওগুলা বাসায় বসে তৈরি করে হ্যান্ড পেইন্ট করলাম। দেখলাম যে আপনার এই হ্যান্ড পেইন্ট কি শুধু পাঞ্জাবিতেই ছিল না অন্যান্য পোশাকেও ছিল? প্রথম আমার উদ্যোক্তার কাজই ছিল আমার পাঞ্জাবি। আমি পাঞ্জাবিতে করার চেষ্টা করলাম বিভিন্ন ডিজাইন দেখে। তখন আমি ওকে রং মিক্সচার কিভাবে করে ওইটা আমি বুঝতে পারতাম না, কিন্তু আমি বাজার থেকে রেডি কালারগুলো কিনে নিয়ে আসলাম। কয়েকটা নিয়ে এসে তারপরে আমি আর কি পাঞ্জাবি রংগুলো প্রস্তুতকৃত অবস্থায় পাওয়া যায়, রেডি কালার, হ্যাঁ ওটা নিয়ে আমি করলাম। করার পর বেশ সাড়া পেলাম, মোটামুটি আমার কাজগুলো সবাই বেশ প্রশংসা করলো অনলাইনে দেওয়ার পরে। তারপরে আমি কয়েকটা মেলাও করেছি, সেখানেও আল্লাহর রহমতে আমি বেশ সাফল্য করেছি। শুরুটা ছিল বাচ্চাদের পোশাক দিয়ে, কিন্তু এখন আপনি বড়দের পোশাক ভালোভাবেই করে যাচ্ছি। তো প্রত্যেক কাজের তো যেমন আপনার একটা কাজ করবে, একটা পেশা গ্রহণের আগ্রহ ছিল, তা আপনি এখন যেটা হচ্ছে যে আপনি একজন ব্যবসায়ী হয়ে উঠলেন, একই সাথে আপনি নিজের কর্মসংস্থান তৈরি করলেন, তাই না? তো আমাদের উদ্যোক্তারা আবার অন্যদেরও কিছু কাজের সুযোগ করে দেয়। আপনার ক্ষেত্রে হয়তো সে ধরনের সুযোগ হয়েছে যে আপনি আরো কিছু মানুষকে কাজের সুযোগ করে দেবেন বা দিচ্ছেন। এখন এ পর্যায়ে এসে আপনার সন্তুষ্টির জায়গাটা কেমন? আমার সন্তুষ্টির জায়গাটা ওভাবে পুরোপুরি এখনো আসেনি, কারণ আমি ওভাবে সময় দিতে পারছি না। কারণ আমার দুইটা বাচ্চা এখনও পড়াশোনা করে, তাদের পিছনে আমাকে সময় দিতে হয়, হাজব্যান্ডকে সময় দিতে হয়। ওভাবে একাগ্রচিত্তভাবে যে আমি একটা কিছু করব, কিন্তু আমার কাজ যে একেবারে ফেল না তা না, সবাই মোটামুটি গ্রহণ করে, কিন্তু ব্যস্ততার ভিতরেও আমি আমার সময় বের করে নিয়ে তারপরে আমি ওটা করি। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সাংসারিক এবং পারিবারিক সমস্ত দায়িত্ব পালনের পরে আপনাকে সময়টা বের করে নিতে হয়। যে কারণে আপনি বলছেন যে আপনি কাজ করছেন, সেটাতে আপনার সন্তুষ্টি আছে, কিন্তু সন্তুষ্টির জায়গাটা অতদূর নিতে পারছেন না সময় স্বল্পতার জন্য। কিন্তু সব কাজের পেছনে যেটা মানুষ যখন শ্রম দেয় তার থেকে একটা প্রাপ্তি থাকে। একটা তো হচ্ছে যে
আপনার যে গ্রাহক ক্রেতা তারা আপনার তৈরি করা পণ্যগুলো পছন্দ করছেন, কিনছেন, কিন্তু এর যে আর্থিক মূল্যায়ন, ওইটারটা আপনি কতটুকু সন্তুষ্ট? আমি মোটামুটি স্যাটিসফাইড, কারণ কোনো ওইভাবে যে পুরোপুরি দিতে পারতেছি তা না, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি যে আমার তাতে আপনি সন্তুষ্ট। আপনার একটা সময় একটা বাসনা ছিল যে আপনি অবশ্যই পেশাজীবী হবেন। হ্যাঁ, আজকে আপনি অনলাইনে একজন ব্যবসায়ী, একজন নারী উদ্যোক্তা। হ্যাঁ, তাহলে এই যে কাজের উদ্যোগ, এই উদ্যোক্তাদের সবার একটা স্বপ্ন থাকে। আমাদের এই পর্বটির নামও স্বপ্নের আগামী। যখন আমি আর কি একটা নিজের ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবো, একটা শোরুম দিতে পারবো, তখন আমি মনে করবো যে আমি একজন সফল উদ্যোক্তা। সেই প্রচেষ্টাটা আপনার সেই আছে? প্রচেষ্টা আমার আছে। তারপর আপনার সাথে কথা বলে অনেক বিষয় জানতে পারলাম হ্যান্ড পেইন্টের সম্পর্কে। আর এটা তো আমাদের চারু ও কারুকলার একটা ধারা, এটা আমাদের ঐতিহ্য। তা আপনারা এটা যে পোশাকের মধ্যে নিয়ে এসে ব্যাপকভাবে প্রসার ঘটিয়েছেন এবং ফ্যাশন হাউসগুলোতেও এর অনেক কদর। আপনিও অনলাইনে সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। তা আপনি এই ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের সময় দিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তা আমি আশা করব এবং বাংলাদেশ বেতারের সব শ্রোতারা আপনার অনুষ্ঠান শুনে তারাও পেশাজীবী হয়ে উঠতে পারবেন। তারপর ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। জাগো নারী জাগো, বন্যে শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো। বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা আয়োজনে এবার শুনব গান, আর শোনাবো পঞ্চকবির গান, দ্বিজেন্দ্রলাল রায়ের কথা ও সুরে মিতা হকের কণ্ঠে। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বন্ধুরে, নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সাবধান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বন্ধুরে, নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সাবধান। আজি তোমার চরণ তলে রাখিয়ে কুসুম ভার, ইহার তোমার গলে দিব ধূপহার। তোমার চরণ তলে রাখিয়ে কুসুম ভার, ইহার তোমার গলে দিব ধূপহার। সুধার আধার ভরি তোমার আধারে ধরি করব। মহানগরের শ্রোতা বন্ধুরা, গানের সুরে সুরে চলুন এবার চলে যাই খেলার মাঠে। খেলাপ্রিয় বন্ধুদের জন্য এবারের নিবেদন ক্রীড়া পর্যালোচনা পর্ব। হ্যাঁ বন্ধুরা, বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলা বিষয়ে আলোচনা নিয়ে আমাদের সাথে আছেন কাজল সরকার ও মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, মহানগরের ক্রীড়া পর্যালোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান চঞ্চল, আমার সাথে রয়েছেন কাজল সরকার। কাজল দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ চঞ্চল আপনাকে। আমরা ক্রিকেট দিয়ে আলোচনা স্টার্ট করতে চাই। বাংলাদেশ এই মুহূর্তে পূর্ণাঙ্গ একটি সফরে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে এবং প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ ইতিমধ্যেই চলছে। আজকে টেস্ট ম্যাচের চতুর্থ দিন এবং প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 450, জবাবে 269 রানে ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে 152 রানে অল আউট করলে বাংলাদেশের সামনে টার্গেট ছিল 335 রান, বাট বাংলাদেশ করেছে 109 রান 7 উইকেটে। সব মিলিয়ে করতে হবে 225, হাতে 3টি উইকেট। আরও একটি টেস্ট ম্যাচের পরাজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, কি বলবেন? না, অবশ্যই বাংলাদেশ দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং শুরুটা ভালো করেছিল। বিশেষ করে যখন উইন্ডিজ তারা ব্যাটিং করতে আসে, তাদের দলীয় ক্যাপ্টেনকে খুব অল্প রানেই ফিরিয়ে দিতে পেরেছিল তাসকিন। তারপরেই কিন্তু লুইস একটা ভালো পার্টনারশিপ করেন, ব্যক্তিগত 97 রান তিনি করেন এবং তার ব্যক্তিগত রানের উপর ভর করেই কিন্তু শেষ পর্যন্ত তারা ফার্স্ট ইনিংসে 450 রান করে ফেলতে পারে, যেখানে আমাদের একটা ধারণা ছিল হয়তো বা 200 বা 200-250-র মধ্যে অল আউট হয়ে যাবে।
ঠিক দ্বিতীয় ইনিংসে এসে যখন 152 রানে অল আউট হয় উইন্ডিজ এবং বাংলাদেশ প্রথম ইনিংসে খুব ভালো করতে পারেনি বাংলাদেশ, সেখানে 269 ইনিংস ডিক্লেয়ার করে 9 উইকেটে, তারপরে 109-এ 7 উইকেট পড়ে যায়। অর্থাৎ আজকে বাংলাদেশ সময় রাত 8টায় আবার খেলা শুরু হবে। আমার মনে হয় যে বাংলাদেশের হাতে যে উইকেটগুলো রয়েছে তাতে করে কতটা সময় খেলতে পারবে আমি জানি না, মানে কারণ পরাজয়ের ব্যবধান কমানোর হয়তো বা মূল লক্ষ্য। নিঃসন্দেহে, কারণ 225 রান দরকার, 225, হাতে মাত্র 3টি উইকেট রয়েছে, শেষের দিকের ব্যাটসম্যানরা ব্যাট করবেন। সো এখানে আসলে আর খুব একটা বেশি কিছু করার নেই বাংলাদেশের। তবে একটু উল্লেখযোগ্য দিক হলো তাসকিন ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন, 6টি উইকেট পেয়েছেন। এর আগে টেস্ট ম্যাচে তার সর্বশ্রেষ্ঠ বোলিং ছিল 37 রানে 4 উইকেট, সেটি আজকে দারুণভাবে তিনি। এখানে তো একটা বিষয় যে মুশফিকুর রহিম এবং শান্ত, তারা দুজনে ইনজুরিতে বাইরে ছিল, তাদের জায়গায় দুজন রিপ্লেসমেন্ট হয়েছিল, কিন্তু তারা কিন্তু সুবিধা করতে পারেননি। আমরা জানি যে বাংলাদেশ 3টি ওয়ানডে এবং 3টি টি20 ম্যাচও খেলবে, এরপর একটি টেস্ট ম্যাচও কিন্তু রয়েছে এই টেস্টের পর। আমরা একটু ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ নিয়ে কথা বলতে চাই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3-0 টেস্ট হারার পর যে চাপের মধ্যে ছিল ভারত, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও ঐতিহাসিক জয় 295 রানের, এবং সেখানে বিরাট কোহলি 30তম সেঞ্চুরি করেছেন। এসএসবি জয়সওয়ালের দুর্দান্ত ব্যাটিং, বুমরার বোলিং, সব মিলিয়ে কি বলবেন? তাই এটা অসাধারণ জয় ছিল ভারতের জন্য, কেননা ইন্ডিয়া প্রথম ইনিংসে ফার্স্ট ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়ে যায়। সেই 150 থেকে অল আউট হয়ে অস্ট্রেলিয়াকে আবার 104 রানে অল আউট করে দেয় ইন্ডিয়া। সো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল। পরবর্তী যখন ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে আসে, তখন সেখানে তারা একটা ভালো পার্টনারশিপ করে 487 রান করতে সক্ষম হয়, কিন্তু পক্ষান্তরে 238 রানে অস্ট্রেলিয়া অল আউট হওয়ার পর 295 রানে একটা বিশাল জয় নিয়ে কিন্তু আইসিসির যে পয়েন্ট তালিকা সেখানে কিন্তু শীর্ষে চলে গেছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রিকেট ফুটবলের বাইরে বলতে চাই, আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় প্রথম অংশ নিয়েই চমক দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাজী লিপি আক্তার। তিনি 87 কেজি ভারোত্তোলকে স্বর্ণ জিতেছেন, 3টি জাতীয় রেকর্ড গড়েছেন এই ম্যাচের মধ্য দিয়ে। স্প্যানিশ লা লিগাতে বার্সেলোনা রয়েছে শীর্ষে 34 পয়েন্ট নিয়ে, রিয়াল মাদ্রিদ 30 পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে, অ্যাথলেটিকো মাদ্রিদের অবস্থান হলো তৃতীয়। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের কথা যদি বলি, লিভারপুল 31 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, ম্যানচেস্টার সিটি 23 পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সময়ের সাথে পাল্লা দিয়ে আজকের মতো আমাদের শেষ করতে হচ্ছে। কথা হবে আবারও আগামী পর্বে। আল্লাহ হাফিজ। শ্রোতাবন্ধু, শুভ যাত্রা পর্বে আমন্ত্রণ। বন্ধুরা, ঢাকা মহানগরী থেকে বাস, লঞ্চ, ট্রেন ও বিমান নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে নিয়মিত বিরতিতে ছেড়ে যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। প্রিয় মহানগরের শ্রোতা বন্ধুরা, জীবনে সকল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সফলতার পথে এগিয়ে যাবে প্রতিটি মানুষ, এমনই প্রত্যাশায় এবার শেষ কথা জানিয়ে যাই। আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না সিদ্দিকী, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মহসিন মিয়া এবং আমি শিউলি রানীবালা। প্রযোজনা সহকারী ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতা নূরজাহান, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।